গোটা রাজ্যের সাধারণ মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আর এখানকার তৃণমূলের বিধায়ক যে নিজেকে রাজাবাবু বলে মনে করে, যুবরাজের ভাই বলে মনে করে, তার ফোন নাম্বার আছে নাকি? যদি আছে তো এখানকার ছবিগুলো তুলে তার মোবাইলটা জ্যাম করে দিতে হবে, যে এত সহজে লাল ঝান্ডাকে আটকানো যায় না। আরে এটা নবখোয়াড়ে সুর গাধাদের ভিড় নয়, এটা বাঘের বাচ্চাদের ভিড়। সেই লড়াইয়ে ডাক দিয়েছে না, কেঁদে কোকিয়ে নমিনেশন দেয়নি পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা, দেয়নি। বাপের বেটার মতন বুথে দাঁড়িয়ে পুলিশের বিনা সহযোগিতায় নমিনেশন দিয়ে দাঁড়িয়ে আছে, কারো হিম্মত হয়নি আমাদেরকে আটকে দেবার। আর এই ইসলামপুর গোটা রাজ্যের মানুষের কাছে ये लोग मैसेज भेज दिए हैं, যার পায়ের নিচের মাটি শক্ত তার পুলিশের চোখরাঙানি আর পুলিশের বেষ্টনীর প্রয়োজন হয় না। এবারের ভোটে সাধারণ মানুষ ঠিক করে নিয়েছে, চোরগুলোকে দূরে ফেলে দিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি হবে, তারই ব্যবস্থা হচ্ছে। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের কাছে, হ্যাঁ 8ই জুলাই ভোট হবে, হ্যাঁ আরো কয়েকটা দিন। এরা নকশিন দাঁত বের করে আর পুলিশের ছাতার তলায় ঘুরে ঘুরে আমাদেরকে একটু করে গুটানোর চেষ্টা করবে, কিন্তু ওরা যাতে মনে রাখে যে আমরা না তো পুলিশের সাহায্যে আমরা নমিনেশন করেছি, আর না তো কোনো গুন্ডা বদমাইশ অ্যান্টি সোশ্যালদের সাহায্যে আমরা নমিনেশন করেছি। আমরা নমিনেশন করেছি গরিব খেটে খাওয়া মেহনতি চাষি শ্রমিক পরিযায়ী শ্রমিকদের, তাদের ভরসায়। তাই গুটাতে এলে পাল্টা গুতুনি খেয়ে হাত পা ভেঙে হসপিটালে যেতে হবে, তার আগে কোনো কথা নেই। 167টা গ্রাম পঞ্চায়েতে আমাদের ক্যান্ডিডেট আছে তো এই মাঠে, 18টা পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট আর 3টে জেলা পরিষদের ক্যান্ডিডেট। তার মধ্যে একজন মঞ্চে আছে মুকুল রাশিকুল ইসলাম। পুলিশ ভাবলো আচ্ছা কাকারা যারা লুঙ্গি পরে থাকেন, ধুতি পরেন, তারা লুঙ্গি আর ধুতির খুঁটটা যখন বাঁধেন আর কোমরে যখন গুজে নেন, ওইটাকে আপনারা কি বলেন আমি জানি না, তবে আমার গায়ে আমরা ওটাকে করচ বলি। তৃণমূলের কিছু নেতা গুন্ডা এরা ভেবেছে যে পুলিশকে আমরা ওই করচে গুঁজে রেখেছি। মানুষ যেদিন দৌড়াতে তৃণমূলকে শুরু করবে না, ওই করচের লুঙ্গি আর ধুতি কিন্তু খুলে যাবে, পুলিশ তখন সেফগার্ড পাবে না, মাটিতে লুটোপুটি খেতে হবে। কে বাঁচাবে? মানুষের সঙ্গে দুশ্মনী নেবেন না, তাই পুলিশকে সাবধান করে দিতে চাইছি। হ্যাঁ কংসের পুলিশ আছেন যারা এখনো নৈতিকতাটা বেঁচে দেননি, जो लोग अब भी अपना मान सम्मान अस्तर को नहीं बेचे हैं, তারা এখনো পর্যন্ত মানুষের হয়ে কাজ করছেন। কিন্তু এক অংশের পুলিশ কর্মী আছেন যারা খাচ্ছে তো মানুষের ট্যাক্সের পয়সায়, কিন্তু দালালি করছে তৃণমূলের। এই দালাল পুলিশদেরকে বলছি, হুঁশিয়ারি করে দিতে চাইছি আর সাবধান করে দিতে চাইছি। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মানুষ যাচ্ছে লাল ঝান্ডা হাতে নিয়ে, যেদিনকে দৌড় করাবে না লুকোবার জায়গা পাবেন না। মিথ্যে কেস দিয়ে রাশিকুল ইসলামকে থানার ভেতরে ভরে রাখলো। আরে আমাদের রাশিকুল ইসলাম রাজাবাবুর মতন এই রাস্তায় গরুর লেজ তুলে বর্ডার পার করে দেয়নি, মাটি পাচার করেনি, বালি পাচার করেনি, মেয়ে আর বাচ্চার পাচার করেনি। খেটে খায় লাল ঝান্ডা ধরে মেহনতি মানুষের ছাত্র যুবদের কাজের শিক্ষার দাবিতে লড়াই করে গেছে, আবার বেলে বেরিয়ে এসেছে, নমিনেশন
নয় ভাই, নাই আমি এই উপহারে খুশি। এই ছাত্র যুব কমরেডরা কোমর বেঁধে বুথে দাঁড়িয়ে দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে মুকুলকে জেলা পরিষদের সিটটাতে জিতিয়ে নিয়ে আসতে হবে, তবে গিয়ে হবে গোটা ইসলামপুরের মানুষের জন্য আমাদের উপহার। এই আমার গায়ে অন্যটা আছে, আর এই বাঁ দিকে আমার দিদিরা, মায়েরা, বোনেরা উপস্থিত আছে। যখন দোকানে যাও এই কাপড়টা কি হয়, কোনো একটা দোকানের বাইরে হ্যাঙ্গারে ঝুলতে থাকে। কত দাম হয়? 100 থেকে 150 টাকা। কিন্তু যখন ওখান থেকে কিনে নিয়ে চলে আসি আর যখন আমার শরীরে এটা চাপিয়ে দিই আর মাথায় যখন इस दुपट्टा को दे देते हैं तब इसका दाम सिर्फ 100-150 रुपए नहीं होता है, এর দাম আর আমার সম্মানের দাম এক হয়ে যায়। তাই তোমাদের কাছে আমাদের আবেদন, আমাদের এই কর্মীদের কাছে আমাদের আবেদন যে যতক্ষণ আমাদের পার্টি কর্মী, ছাত্র যুব কর্মী আছেন ততদিন আপনারা আমাদের কর্মী। কিন্তু যখন নমিনেশন করে দিলেন আপনারা আমার এই দুপাট্টা আর এই অন্যার মতন, আমার সম্মানের মতন, আমাদের পার্টির সম্মান আর সম্পদে পরিণত হয়েছেন। আর এই সম্মান রক্ষা করার দায়িত্ব যদি আমার হয় তাহলে আমার ক্যান্ডিডেটদেরও মান সম্মান আর এই সম্পদগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা পার্টি কর্মীর আর প্রত্যেকটা যুব কমরেডের, ছাত্র কমরেডের আর সাধারণ কমরেডের। তাই তৃণমূলের হুমকি আর চমকির কাছে মাথা নত করে কাজ হবে না। আপনারা সম্মানটা রক্ষা করার চেষ্টা করবেন। সাধারণ মানুষেরা আপনাদেরকে জয়ে হাসি হাসিয়ে মালা পরিয়ে লাল ঝান্ডা নিয়ে 11 তারিখে বেরিয়ে আসবে। আর এই মাঠে আরো একবার সমাবেশ হবে, আরো একবার সমাবেশ হবে। কিসের জন্য লড়তে চাইছি? শুধু ক্ষমতা দখল করতে না, ক্ষমতা দখলের লড়াই নয় এটা। আমার ভোট, আমার বুথ, আমার ভবিষ্যৎ। और अगर मेरा भविष्य को रक्षा करना है तो मेरा वोट को सुरक्षा देना है, और अगर वोट को सुरक्षा देना है तो मेरा बूथ को सुरक्षा देना है। दाड़ाबेन तो बुथे पारबे केउ आसते? धमके चमके আর কাজ হবে নাকি? কারো দয়ার দানে দাঁড়িয়ে আছি নাকি আমরা? মইদুল, আনিস, সৈফুদ্দিন, সুদীপ্তর লাশগুলোর গন্ধ এখনো কাঁধ থেকে যায়নি, কেঁদে তকিয়া ভোটে দাঁড়ায়নি, নিজেদের দমে দাঁড়িয়ে আছি। আর এই দমকে মেটানো যাবে না। কি হবে পঞ্চায়েতে? क्यों वो लोग हम लोगों से डरते हैं? क्यों? वो लोग इसीलिए डरते हैं कि अगर हम लोग जीत जाएंगे तो हम लोग बोलेंगे कि 100 দিনের জব কার্ডের টাকাগুলো কে কে মারলি আগে হিসাবটা বের কর। যদি আমাদের পঞ্চায়েতের মেম্বাররা একটা বুথেও যদি জিতে থাকে तो इन लोगों का पैंट गीला हो जाएगा, क्योंकि हम लोग हिसाब मांगेंगे कि তোমার বাড়ির ঝুপড়িটা তো 4 তলা হলো, আমার কাকিমার বাড়িটা কেন আজকাল ঝুপড়িতে আছে তার হিসাবটা দিতে হবে। লাল ঝান্ডা যদি পঞ্চায়েতের ভোটে থাকে তাহলে এদের লুট বন্ধ হয়ে যাবে, লুট। আর এরা কেন এত দাঁত নখ বেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন জানেন কেন? কারণ পঞ্চায়েতগুলো যদি এদের হাত ছাড়া হয়ে যায় না তো এদের পেটের ভাত জুটবে না, তাই এরা আজকে ছুটে বেড়াচ্ছে। আরে লুটে খায়, লুটে লুটে খায় পঞ্চায়েতে, গায়ে গোতরে খেটে খায় নাকি? কি শিল্প আছে? হয়তো ভাঙড়ে তৃণমূলের কর্মীটা খুন হয়ে গেল, হ্যাঁ খড়গ্রামে খুন হয়েছে কংগ্রেসের কর্মী, হ্যাঁ চোপড়াতে আমাদের কমরেডকে গুলি করেছে ওরা, কিন্তু ভাঙড়ে আইএসএফ এর কর্মীও খুন হয়েছে, আর তৃণমূলের কর্মীটাও তো খুন হয়েছে। কি বলছে তৃণমূলের কর্মী? उसका बीवी और उसका लड़की क्या बोल रहा है? देखिए टीवी। हाँ, आप लोगों को डराना चाहते हैं, दिखाना चाहते हैं आप लोगों को डर। কি বলছে তৃণমূলের কর্মীটা? তৃণমূলের কর্মীটা না, নবজোয়ারের যুবরাজও পাশে দাঁড়াবে না। আর এখানকার চোর বাটপার
চোরের সঙ্গে হাত ধরে ঘোরাঘুরি করেন, গাল কিন্তু খেতেই হবে আপনাদেরকে, কিচ্ছু করার নেই। তাই আপনাদেরকে বলতে চাইছি, যেদিনকে ওরা আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করে দিল, उसी दिन ममता बनर्जी टीवी पर बोले थे कि अनिस तो मेरा फेवरेट लड़का था। তৃণমূল কংগ্রেসের ছেলেগুলো তাড়াতাড়ি দিদিমনের ফেভারিট লিস্টের তালিকা থেকে নিজেদের নামগুলোকে কাটা শুরু করেছিল। বলল দিদিমনের ফেভারিট লিস্টে থাকবো না, নইলে আনিসের মতন ছাদ থেকে ঠেলে ফেলে দিবে। আর আজকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীটাকে খুন করে দিল। গোটা রাজ্যের অসংখ্য তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা, কারো হাত চলে গেল, কারো পা চলে গেল, কারো মাথায় গুলি লেগেছে, কারো কোমরের সিট ডালা ভেঙে গেছে। এটা ছিল পশ্চিমবঙ্গ? এইটা চান? যারা তৃণমূল করছেন, যারা ক্যান্ডিডেট হয়েছেন, জিজ্ঞেস করুন আপনারা কি এটাই চান? পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা, গরিব চাষি মেহনতি মানুষ বিড়ি তৈরি করে বানায়, গঙ্গাপদ্মা ভাঙনে যাদের ঘর ডুবে যাচ্ছে, তাদের বাড়ির ছেলেগুলো, হ্যাঁ আগেও যেত 2011 আগেও বাইরের রাজ্যে কাজ করতে, কিন্তু তখন নিজের পছন্দের কাজ রাজ্যে না পেলে বাইরে কাজ করতে যেত। কিন্তু আজকের ডেটে वो लोग जाने में बाध्य है, क्योंकि आज पश्चिम बंगाल में रहकर यहाँ पर खाने को नहीं मिलता है। काদের খাবার পায়, কারা খেতে পায় এখানে? যারা ভানুবাগের বোমা তৈরির কারখানায় 280 টাকার হাজিরিতে বোমা বানাতে যায়, তারা পশ্চিমবঙ্গে খেতে পায়। কি বলছে ভানুবাগের বোমা কারখানাতে মরে যাওয়া মহিলা কর্মীটার বাচ্চা ছেলেটা? বলছে যদি বোমা তৈরি করতে না যায় আমার মা, তাহলে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেবে। বলছে কি হবে এত বোমাতে? বলছে ভোটে কাজে লাগবে। কোন ভোটে কাজে লাগবে? पंचायतेर ভোটে কাজে লাগবে। কেন কাজে লাগবে? যদি तृणमूल के वोट ना दे, तृणमूल का खिलाफ अगर कोई इलेक्शन में खड़ा होता है तो उनके खिलाफ এই বোমগুলোকে ছোড়ার জন্য প্রচুর বোমের দরকার হয়। पूछिए सवाल ये खाकी वर्दी वाला पुलिस ऑफिसर से, पूछिए सवाल कि গাড়িতে যদি পেট্রোল না থাকে 3 বার গাড়ি দাঁড় করান, পায়ে যদি জুতো না থাকে 4 বার গাড়ি দাঁড় করান, মাথায় হেলমেট না থাকলে 200 টাকা ছাড়া আপনার জল হজম হয় না, আর গোটা রাজ্যে এত বোমা তৈরির কারখানা হলো, আপনি কি চোখে ঠুলি দিয়েছিলেন? কে রাজ্যের পুলিশ মন্ত্রী? কে? মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী। আচ্ছা পুলিশ মন্ত্রীটা কি তৃণমূলের নাকি পশ্চিমবঙ্গ রাজ্যের? কাদের পুলিশ মন্ত্রী? পশ্চিমবঙ্গ রাজ্যের তো, তৃণমূলের তো পুলিশ মন্ত্রী নয়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাঙড়ে দাঁড়িয়ে তিনি বলবেন যে হ্যাঁ ওরাও করতে এসেছিল, এরা পাল্টা দিয়েছে, 218টা সিট পেয়েছেন, আরো বেশি মানুষের প্রতি মানবিক হতে হতো, দায়বদ্ধ হতে হতো, আরো বেশি সহ্যশীল হতে হতো, তা করলেন না। কি করলেন? ওই কয়লা চোর ভাইপোটাকে বের করে দিলেন নবজোয়ারের তাঁবুতে তাঁবুতে ঘুরে বেড়ানোর জন্য। গোটা সরকারটা তাঁবুতে ঢুকে গেল, ভিড় হচ্ছিল না। ভিড় বললো কি করে ভিড় হবে? বললো যদি नॉमिनेशने धमकाए चमकाए, किसी का घर अगर तोड़ देता है, किसी का घर अगर जला देता है, तो पुलिस को ये लॉ एंड ऑर्डर ठीक करने का जिम्मेदारी नहीं है। तो पुलिस का दायित्व क्या है? बोलो कोनो दायित्व नहीं, हमार भाईपोटा नवजोয়ারে ওডিতে ঘুরবে আর পুলিশগুলো সামনে সামনে হেঁটে হেঁটে যাবে। এইটা পুলিশের কাজ ছিল। এইটা গোটা এলাকা জুড়ে চলছে। কমরেডদের কর্মীদের বাড়ি ভেঙে দিচ্ছে, ধমকাচ্ছে, বুড়ো বাপের বুকে গিয়ে লাথি মেরে আসছে, বলছে নমিনেশনটা উইথড্র করে নাও। মেয়েগুলো বলছে যে বাপের বুকে যে লাথিটা মেরেছো 8ই জুলাইয়ের পরে এই লাথিটা ডবল করে ফেরত দেব, তবু নমিনেশন তুলবো না। পুলিশের
গেলাম, পুলিশ আপনার, পুলিশ এই রাজ্যের, পুলিশ আমাদের, পুলিশ এই ইসলামপুরের, এই রানীনগরের, এই ব্লকের 167টা গ্রাম পঞ্চায়েতের যে নমিনেশন করেছে প্রার্থীদের সুরক্ষা দেবে এই পুলিশ। হ্যাঁ, হাইকোর্টে বলেছে যে কেন্দ্রের বাহিনী আসবে। নির্লজ্জ তৃণমূল দুকালকেটা বেহায়া এরা এই পার্টিটা বলছে যে কেন্দ্র বাহিনী এলে নাকি পয়সা নেই। কেন বলছে? সব পয়সা নবজোয়ারে পুলিশকে হাঁটাতে হাঁটাতে আমাদের খরচা হয়ে গেছে, শেষ করে ফেলেছে। বললো এত পয়সা, বললো বোম মানতে মানতে শেষ হয়ে গেছে। নাই এত পয়সা, বললো অস্ত্র কিনতে আমাদের পয়সা খরচ হয়ে গেছে। হাইকোর্ট বলল যে যদি তোমাদের কাছে পয়সা নেই তাহলে এই পয়সাটাও কেন্দ্র থেকে দেওয়া হবে। তারপরেও এখানকার নির্বাচন কমিশনার তার নিজের মেরুদণ্ডটা বেচে দিয়ে আর দিদিমণি চটি চেটে চলে গেছে সুপ্রিম কোর্টে, বলছে কেন্দ্রীয় বাহিনী এখানে করতে দেব না। কেন? কারণ কেন্দ্রীয় বাহিনী যদি না আসে আর পুলিশ যদি না থাকে তাহলে তৃণমূলের ভাই ভাইপোগুলোর কি হবে? এদেরকে তো পাড়া ছাড়া করে দিতে হবে। এরা তো এলাকায় টিকতে পারবে না, এরা তো ঘরে টিকতে পারবে না, কারণ এরা আজ 10 साल से लूट कर खाए हैं, मारे हैं, पीटे हैं, दुकाने जलाए हैं, घर तोड़े हैं। তাহলে এদেরকে তো সুরক্ষা দিতে হবে না। আমরা বলছি না যে কেন্দ্রীয় বাহিনীর ভরসায় ভোট করবেন, আমরা একবারও বলছি না যে খাকি বর্দির ভরসায় ভোট করবেন। আর ওই নীল জামা পরে আছে সিভিক গুলোকে ক্ষমা করে দিন, ওদের কোনো দোষ নেই, বেচারা কোনো দোষ নেই ওদের। আমি ওদেরকে অপমানও করছি না, কিন্তু ভাই তোমাদের প্রতি আমাদের খুব করুণা আছে। খুঁটাতে নিজেদের মুড়গুলোকে গুঁজে দিও না, বলি হয়ে যাবে ভাই, বলি হয়ে যাবে। হাইকোর্ট বলে দিয়েছে তোমাদেরকে ভুলেও ভোটের দিন বুথের আশেপাশে দেখা দেবে না, ভুলেও নীল জামা পরে দেখা দেবে না। আর যদি ভাবো যে ভাড়া করা খাকি বর্দি পরে দাঁড়িয়ে থাকবে, ফিরতে হবে রাতে গায়ে, থাকতে হবে পাড়াতে। এত সিভিক ভোটের দিন, ভোটের আগের দিন, ভোটের পরের দিন বুথের আশেপাশে দেখা দেবে না, নইলে জেল থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাদের বাপরাও পারবে না বাঁচাতে। লড়ছে ভোটের ভেতরে এই নমিনেশন, এই সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের দাবিগুলোকে নিয়ে লড়ছে। বিকাশ বাবু লড়ছে, শামীম দারা লড়ছে, সব্যসাচী দারা লড়ছে, সায়নরা লড়ছে, রাস্তায় লড়ছে ছাত্র যুব লাল ঝান্ডা মেহনতি মানুষ, কৃষক, ক্ষেত মজুর, মহিলারা এক কাট্টা হয়ে লড়ছে। আর লড়ছে সাধারণ মানুষেরা, লড়ছে ওইদিকে নওশাদ সিদ্দিকী বিকিয়ে যায়নি, মেরুদণ্ডটা বিকিয়ে দেয়নি, আছে বাপের বেটার মতন লড়ছে, তাই ওদের ওর প্রতি খুব রাগ। আরে সবাই বেঈমান বাইরন হয় না, কারো কারো এখনো কোমরটা সোজা হয়ে থাকে। মানুষ মানুষ ভোট দিয়েছে, এই দোকান কাটার চোর ছোট্ট তৃণমূলের বিরুদ্ধে আর দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে কেউ কাউকে দেখে ভোট দেয়নি। আর যারা মানুষের সাথে বেईमानी করে আজকে অন্যদিকে চলে যায়, তো बेईमान का कोई जात नहीं होता, गद्दार का कोई मजहब नहीं होता। এরা বিরাট কোন জাতের লোক আছে, এরা যারা মানুষের রায়কে পায়ের নিচে ফেলে চলে যায়। দম থাকলে সাগর দিঘির মাটিতে একটা দিন পা দিয়ে দেখাও বিনা পুলিশে, তবে গিয়ে বুঝবো তোমাদের বুকের পাটা আছে। লড়ছে গোটা রাজ্যের মানুষ, লড়ছে পঞ্চায়েতের ভোট, আমাদের কাজের ভোট, আমাদের ভাতের ভোট, আমাদের ভবিষ্যতের ভোট। এমনি এমনি পঞ্চায়েত হয়ে যায়নি। জ্যোতি বসু লাল ঝंडार मुख्यमंत्री यही लोग बोले थे कि रायगढ़ से पंचायत का चुनाव, पंचायत का परिचालना नहीं होगा। कहां से होगा? কোথা থেকে হবে? এই এখানে 6টা পঞ্চায়েত, 6টা অঞ্চল, সেই 6টা অঞ্চলের বুথের মানুষেরা ঠিক করবে कि मेरा अंचल में, मेरा पंचायत में मुझको क्या चाहिए, আমার কি চাই, তারা ঠিক করবে। বললেই হলো কোন গরিব চাচা, কোন
কোন একজন সাধারণ মানুষ জমিদার জোরদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে পারবে যে আর তোমার পঞ্চায়েত চলবে না, এবার আমাদের পঞ্চায়েত? लाल झंडा उसका भी ख्याल किया, लाल झंडा कानून लाया, कानून तैयार किया कि ना ভোটে দাঁড়াবে, শুধু জমিদাররা ভোটে দাঁড়াবে না, গরিব মানুষরা ভোটে দাঁড়াবে, তার জন্য আইন হলো। আর যারা ছাত্র যুবরা আছে বললো 18 বছরের যাদের বয়স তারা সবাই ভোট দিয়ে নিজেদের পছন্দের ক্যান্ডিডেটকে ভোটে জেতাবে। ভোটে দাঁড়াতে বললেই ভোটে দাঁড়াতে পারে? কি বলছে আপনাদের অভিজ্ঞতা? কত ধমকি, কত চমকি, নিজের কাজের জায়গাটা বন্ধ করে দিচ্ছে, कहीं पर जुगाड़ करके खाते हैं, वो काम का जगह बंद कर देना है, घर तोड़ा जा रहा है। বললো আগে এদেরকে নিজেদের পায়ে দাঁড় করাতে হবে, তাহলে বললো ওই জমিদাররা জোরদাররা নিজেদের বেড়াল কুকুর গরু ছাগল গোয়ালের নামে যে জমিগুলোকে এরা রেজিস্ট্রি করে রেখেছে, আগে ওই জমিগুলোকে কাড়ো আর কেড়ে নিয়ে গরিব মানুষকে বর্গার নামে সেই জমিগুলোকে বিলিয়ে দাও। আর শুধু বিলিয়ে দিলে হয় না, তাদের হাতে একটা করে কাগজ পাট্টা তুলে দিল, বললে এই জমিটা তোমার। কোমরের জোর যদি শক্ত হয়, পায়ের নিচে জমিটা যদি শক্ত হয়, নিজের খেতে দু গাছা জমিতে যদি চাষ করে নিজের সারা বছরের প্রয়োজনীয় ফসলটা যদি ঘরে থাকে, তবে জমিদারের বিরুদ্ধে লাঠিটা ধরতে সুবিধা হয়। লাল ঝান্ডা তারও ব্যবস্থা করলো, লাল ঝান্ডা তারও ব্যবস্থা করলো। লাল ঝান্ডা বললো শুধু ছেলেরা ভোটে দাঁড়াবে না, মেয়েরাও ভোটে দাঁড়াবে, তারও আইন তৈরি হলো, মেয়েরাও ভোটে দাঁড়ালো। লাল ঝান্ডা বললো যে লেখাপড়া জানুক আর না জানুক, যদি টিপ ছাপ দিতে হয় তবুও সে ভোটে দাঁড়াতে পারবে, তারও জন্য আইন হলো। যে জমিদার বাড়িতে চটিটা বাইরে খুলে এসে গলার গামছাটা মাথার গামছাটা হাতে জোর করে ধরে চেয়ার দিত না বসতে, বড়লোক জমিদারের বাড়িতে নিচে বসে থাকতো, একটা মোড়া দিত না, যে বাটিটায় চা খেত সেই বাটিটা নিজে ধুয়ে উপুড় করে দিয়ে আসতো জমিদারের বাড়িতে। সেই লোকটার যখন জমি পাট্টা পেল, সেই লোকটা যখন ভোটে দাঁড়ানোর অধিকার পেল, সেই লোকটা যখন নিজে পঞ্চায়েতের প্রধান হবার অধিকার পেল, তখন ওই বাবুর বাড়ির জমিদার বাড়ির ছেলেটাকে ওই আঙ্গুটা ছাপওয়ালা পঞ্চায়েতের প্রধানের কাছে আসতে হলো। বলল কাকু আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, তোমাকে দিতে হবে। এতদিন ও জোর হাত করে জমিদারের বাড়িতে বসে থাকতো, এখন জমিদারের বেটা কাকার বাড়িতে গরিব বাড়িতে গিয়ে একটা কাগজের জন্য বসে থাকে। এইটা ছিল পঞ্চায়েত, এইটা ছিল পঞ্চায়েত। গরিব মানুষের হাতে ক্ষমতা তুলে দাও, বেকার যুবকদের হাতে ক্ষমতা তুলে দাও, লড়কিयों के हाथ में क्षमता दो, সবাই মিলে একসাথে নিজের গাঁকে সাজায়। আমার খাটার শক্তি আছে, আমি ট্যাক্সের টাকা দিই, সরকার বাজেটের টাকা দেয়, আমার গায়ে লাইব্রেরি তৈরি হবে কিনা, আমার গায়ে পুকুর ঝেলাই হবে কিনা, আমার গায়ে কোনো কমিউনিটি হল তৈরি হবে কিনা, আমার গায়ে কোনো হেলথ সেন্টার তৈরি হবে কিনা, আমার গায়ে কোনো বড় হসপিটাল তৈরি হবে কিনা, তার জন্য পয়সা আমি দেব, ভোট আমি দেব। আর 100 দিনের কাজে আমি আমার গতর খাটিয়ে গায়ের সম্পদ তৈরি করব। তৃণমূল কি পঞ্চায়েত চালালো 12 বছর? কি চালালো? 27 লাখ টাকার গাছ লাগালো, তারপরে যখন সুপারভাইজার লাল ঝান্ডা তারুনি খেতে খেতে বলল 27 লাখ টাকার গাছ দেখাও, তখন যখন ধুধু মাঠে গাছ দেখতে গেল, তখন তৃণমূলের নেতা কাচুমাচু করে বলছে সাহেব গাছ তো লাগিয়েছিলাম, কিন্তু 27 লাখ টাকার গাছ ছাগলে খেয়ে দিয়েছে। 27 লক্ষ টাকার গাছ ছাগলে খেয়ে দিয়েছে। তৃণমূলের যদি দম থাকে তাহলে 27 লক্ষ টাকার চারা গাছ কোন ছাগলগুলো খেলো সেই ছাগলগুলোকে সামনে উপস্থিত করার, নইলে 8ই জুলাইয়ের পর তারা পাড়া থেকে চলে যেতে হবে। গায়ে কাজ ছিল, ক্ষেতের কাজে পয়সা নেই, শহরে কাজ করতে যাচ্ছিল, রাজমিস্ত্রির সাথে বিল্ডিং বানানোর জন্য ছোট ছোট ফ্যাক্টরি কারখানাতে নেই হ্যাঁ কাম, এমনি এমনি
দিয়ে रेल लाइन चापिए दिलो। यही ममता बनर्जी थी ना 2011 से पहले ये बोलते थे हावड़ार सामने माचा खाटिए যে আমার বুক ভেসে যাচ্ছে চোখের জলে। কেন? নাই পশ্চিমবঙ্গ থেকে লাখ লাখ ছেলে মেয়ে আজকে কাজের জন্য ভারতবর্ষের দক্ষিণ দিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কাজের জন্য চলে যাচ্ছে, তাই লাল হাঁটিয়ে দাও আর গায়ের ছেলেকে গায়ে কাজ দাও। এটাই তো বলেছিল। হাওড়া স্টেশনের বাইরে মাথা খাটিয়ে করোনা এলো, পরিষ্কার দেখা গেল মুর্শিদাবাদ সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে। কেন? আরে মালদাতে সব থেকে বেশি আম আর ভালো আম হয় মুর্শিদাবাদ মালদাতে। এই একটু আগে আস্তে আস্তে বদরুদ্দোজা খান আমাদের প্রাক্তন সাংসদ এমপি উনি বলছিলেন যে এবারে আমের ফলন সব থেকে বেশি। হিমসাগর আমগুলো 10 টাকা কিলো বেচে দিতে বাধ্য হচ্ছে। সেই রাজ্যের সেই জেলার একটা 15 বছরের ছেলে দক্ষিণ ভারতে আম প্যাক করতে কাজ করতে যাচ্ছে। বর্তমান আমার জেলা সব থেকে বেশি ধান উৎপন্ন হয়, ধানের গোলা বলে। আমার জেলার 17 বছরের ছেলেটা দক্ষিণ ভারতের রাজ্যে যাচ্ছে ধান ঝাড়াই মাড়াই করার জন্য আর ধানের কাজে চাষের কাজে কাজ করার জন্য। শ্মশানে পরিণত হয়ে গেল। গায়ে গতরে খাটতে চাইছি, কাজ নেই। পঞ্চায়েতে একটা টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না। এই বিধায়ক বালি থেকে শুরু করে এমন কোন জিনিস নেই जिस पर ये लोग काटमानी नहीं खाते हैं। यहाँ तक कि पंचायत समिति का टिकट भी बेच रहे हैं, वहां पर भी लाख लाख रुपए का काटमानी खा रहा है यहाँ का विधायक। पंचायत का चुनाव में जो लोग ग्राम सभा का मेंबर पर खड़े हुए हैं उन लोगों से भी पैसा ले रहा है। ताले जे ছেলেটা যে লোকটা আজকে বিধায়ককে লাখ লাখ টাকা পকেটে গুজে দিয়ে আজ যে ক্যান্ডিডেট হচ্ছে সে যদি ভোটে জিতে যায় প্রকল্পের টাকা 100 দিনের টাকা জব কার্ডের টাকা আবাস যোজনার টাকা সে কি গরিব মানুষকে দেবে? সে তো দিয়ে দিয়েছে আগে যা দেবার রাজা বাবুকে, এবার তো নিজের পকেটে ভরার পালা। 5 বছর তো লুট হবে 5 বছর। আরে লুট করার জন্য যখন আমার বাড়ির ছেলেগুলোতে তোমাদের বাড়ির ছেলেগুলোর হাতে যখন কাজ নেই তখন একটা ছড়রা মাল ধরিয়ে দিচ্ছে, একটা 12টা দানার প্যাকেট ধরিয়ে দিচ্ছে আর 8টা বোমার প্যাকেট ধরিয়ে দিচ্ছে। কিসের জন্য? বলছে এইটাই চাকরি, যতটা বেশি লাভ ফেলে আসতে পারবি তত বেশি হাজিরি পাবে। নিজেরা সিদ্ধান্ত নিন। আপনার বাড়ির ছেলেটা তৃণমূলের জন্য যখন পাড়াতে প্রচার করতে বেরোচ্ছে তাকে জিজ্ঞেস করুন রাতের বেলা বাড়ি ফিরবি তো নাকি লোকের গায়ে বোমা ছুড়তে গিয়ে সেই বোমার আঘাতে নিজেই পুড়ে ফেটে মরে যাবি। গোটা রাজ্যের বেকার ছাত্র যুবদের যাদের হাতে 100 দিনের কাজ নেই, যাদের হাতে মাস্টারমশাই দিদিমণির কাজ নেই, যারা ফ্যাক্টরি কারখানাতে কাজ করতে পারছে না, যারা চাষের কাজে পয়সা পাচ্ছে না, আজকে তাদের হাতে একটা করে ছড়রা মাল 12টা করে দানা আর 6টা করে বোম ধরিয়ে দিচ্ছে আর লোহার রড বাঁশের লাঠি বাটাম আর কিছু না হলে ঢুকু ঢুকু করে দেওয়ার জন্য একটা করে মদের বোতল। এইটা আমাদের ভবিষ্যৎ, এইটা ভবিষ্যৎ আমাদের। এই ভবিষ্যতের জন্য লড়ছে, এই ভবিষ্যতের জন্য মা বাপগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, এই ভবিষ্যতের জন্য আমাদের বাড়ির বাচ্চা ছেলেগুলো মা বাপের দিকে তাকিয়ে আছে, এই ভবিষ্যতের জন্য আমাদের এলাকার সাধারণ মানুষেরা তাকিয়ে আছে। তাই এবারের ভোট আমাদের ভবিষ্যতের ভোট। इसलिए इस बार का वोट एक तरफ लाल झंडा और दूसरे तरफ हर किस्म का चोर गुंडा। जीतेगा कौन ये निर्णय लेने का जिम्मेदारी अब आप लोगों का है। नॉमिनेशन दिए थी 20 तारीख फाइनल হবে, আজকে স্কুটিনি হয়েছে, চেষ্টা করবে নমিনেশন বিট্রো করে দেবার। কিন্তু প্রথমেই বলেছি এই উন্নটার দাম যদি রাখতে পারি তাহলে ক্যান্ডিডেট
ক্যান্ডিডেটরাও তাদের মান সম্মানের দাম রেখে মাথা উঁচু করে বুক চিতিয়ে লড়ে যাবে। আর আমাদের ক্যান্ডিডেটদেরকে ভোটে দাঁড়ানোর জন্য, বুথ রক্ষা করার জন্য, ভোট দেওয়ানোর জন্য তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। তাই একদিকে লাল ঝান্ডা আর একদিকে সব চোর গুন্ডাগুলো দাঁড়িয়েছে। এই চোর গুন্ডার মধ্যে কিছু মিডিয়ার লোকরাও আছে, সব অংশের মিডিয়া নয়। আরে ওরা কি করবে? ওদের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই সমাবেশ দেখাবে টিভিতে? কোথাও দেখাবে না। কেন? ওরা যতই ছবি পাঠাক মালিকরা কেটে দিবে লিস্ট থেকে, নাম দেখাবে না। কেন? কারণ লাল ঝান্ডা যদি মাথা তুলে দাঁড়িয়ে গেছে আর পাশের যদি রানীনগরের ওইটাতে যদি খবর পেয়ে যায় তাহলে তো আর কেউ মানবে না। এবারে লাঠির বাটামের জোর যদি কেউ ধরে তো পাল্টা তো ছেলেদের কথা ছেড়েই দিন, আমার বাড়ির মায়েরাই বাটাম ধরে চোর গুন্ডাদেরকে সায়স্তা করার জন্য এবার রেডি আছে। তাই তারাও দাঁড়িয়ে থেকে লড়াইটা করছে লড়াই। হ্যাঁ, 1 মাসের সময়। গোটা রাজ্যের ভবিষ্যৎ আমাদের হাতে, গোটা রাজ্যের ভবিষ্যৎ আপনাদের হাতে, গোটা রাজ্যের ভবিষ্যৎ পুলিশ থেকে শুরু করে মিডিয়া, নির্বাচন কমিশনের হাতে। গোটা রাজ্যের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত থাকবে? ये পুলিশ সকেগা? এই নির্বাচন কমিশন পারবে? এই মিডিয়া পারবে? তাহলে পারবে না। তাহলে পারতে গেলে কে? মানুষ, মানুষ, মানুষ। মানুষ ঠিক করবে, মানুষ সিদ্ধান্ত নেবে, মানুষ ঠিক করে দেবে যে আমার ভোট, আমার পয়সা, আমার মেম্বার, আমার প্রধান, আমার সমিতির সভাপতি আর আমার জেলা পরিষদের সভাধিপতি সে কার জন্য কাজ করবে? চটি চাটার জন্য কাজ করবে না মানুষের হকের জন্য কাজ করবে? যদি মানুষের হকের জন্য কাজ হয় তাহলে লাল ঝান্ডা। তাই আপনাদের কাছে দুটো রাস্তা, একটা ডান দিকে যেখানে গুলি, বারুদ, বোম, যেখানে মদের বোতল, যেখানে কাটমানি, যেখানে মেয়েদের সম্মান নেই, যেখানে কৃষকরা সুইসাইড করছে, যেখানে ছাত্র যুবরা প্রত্যেকটা দিন চাকরি না পেয়ে সুইসাইড করছে। আর একটা দিক বাঁ দিক যেখানে মাথা উঁচু করে বেঁচে থাকার ঠিকানা আছে, যেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যেখানে গায়ে গতরে খেতে নিজেদের মাথা উঁচু করে বাঁচার যা কাজ আছে, যেখানে এক মুঠো ভাত সেদ্ধ হবে আলু দিয়ে তার গন্ধ আছে, যেখানে মাথা উঁচু করে নিজের মেয়ে, বউ, মাকে নিয়ে বাড়িতে বসবাস করার সুযোগ আছে। তাই এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আপনারা ডান দিকে চোর ছেচড় দোকান কাটা তৃণমূলের হাত শক্ত করার জন্য যারা যে বাঁদরগুলো উঠে পড়ে লেগেছে তাদের ধমকানি চমকানিতে আমরা চুপ থাকবো, নাকি বাম দিকে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য এই বাঁদরগুলোকে সায়স্তা করার জন্য আরো একবার নিজেদের কোমরটাকে শক্ত করে মাথা উঁচু করে বাঁচতে হবে। তাই আজকে গোটা ইসলামপুর পশ্চিমবঙ্গকে বার্তা পাঠাবে, নির্বাচনের সম্ভবত গোটা রাজ্যের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর এটা প্রথম সমাবেশ, যে সমাবেশে আজকে আপনারা উপস্থিত হয়েছেন। আরে ওরা একটা মাঠ দেবে না, ওরা একটা হাটের মাঠ দেবে না, ওরা একটা খেলার মাঠ দেবে না। 8 জুলাইয়ের পরে এরা মাঠ দেবার জায়গাতেই থাকবে না, তো আর কি মাঠ দেবে? সেদিনকে লড়াই হবে মানুষের স্বার্থে, কাজের স্বার্থে, পেটে ভাতের স্বার্থে, আর গোটা রাজ্যের পঞ্চায়েতকে মানুষের পঞ্চায়েত তৈরি করার জন্য। তাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কি বুক বেঁধে যাব আমরা? কোন সাহসের উপরে ভরসা করে যাব আমরা? গোটা রাজ্যের মানুষ, সেটা ভাঙড় হোক, সেটা বারাবণী হোক, সেটা বর্ধমানের বটশুল হোক, সেটা ইসলামপুর হোক, রানীনগর হোক, দমকল হোক, মানুষ আজকে বলে দিয়েছে যে ইট ছুড়লে পাটকেল খেতে হবে, বাধা দিতে আসবে নিজের পায়ে, ফেরত যাবে অ্যাম্বুলেন্সে। দায়িত্ব আমরাও নেব না, দায়িত্ব তোমাদের দাদারাও নেবে না, আর এই দায়িত্ব নেবার মতন পুলিশও থাকবে না। তাই ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, ধমক দিয়ে আর লাল ঝান্ডাকে আটকানোর কোনো উপায় নেই। কারণ মানুষের পঞ্চায়েত গঠন করার জন্য যে মানুষ একত্রিত হয়েছে, জোট বেঁধেছে, তারা আজকে নিজেদের মাথায় কফন বেঁধেই
দাঁড়িয়েছে, হয় পঞ্চায়েতকে মানুষের পঞ্চায়েত করে ছাড়বো, নইলে রাস্তায় দাঁড়িয়ে হিসাব বুঝে আর হিসাব বুঝিয়ে দিয়ে যাব। সেই হিসাব বোঝানোর রাস্তাতে আপনারা প্রত্যেকে আর কয়েকটা দিন মাথা ঠিক করে পাঁচশক্ত করে দাঁড়িয়ে থাকবেন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।